এখন পায়ে হেঁটে হাজারদুয়ারি প্যালেস যাচ্ছি। একটা যেহেতু ফিক্সড রেট সবাইকে বলার চেষ্টা করবেন, 10 কোটি টাকা সময় বেশি যে এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, যেন মানুষ এখানে এসে বিভ্রান্ত না হয় যে এক একজন। টোটালটা কভার করিয়ে ইমামবাড়া দেখিয়ে হাজারদুয়ারির সামনে আমরা নামাবো। ইমামবাড়ি দেখানোর পরে এখন মির্জাফরের বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে, ঠিক আছে, এখনো ওনার বংশধরেরা এর ভেতরে বাড়িতে রয়েছেন। মির্জাফরের বংশধরের মধ্যে একজনের কবর দেখো এই মাত্র কয়েক বছর আগে দেয়া হয়েছে। এই দেখো এখানে সালটা লেখা আছে। এই যে আমার পেছনে যেই কবরটা তোমরা দেখছো ভিডিওতে, এটাই হচ্ছে মির্জাফরের কবর। মুর্শিদাবাদে যত ভিআইপি জায়গাগুলো ছিল সব জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ উড়িয়ে দিলেন এবং ডিক্লেয়ার করে দিলেন যে এটা পাকিস্তান হয়ে যাচ্ছে। এখন ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। এই একটা টিকিট কেটে নিয়েছি, এই যে 20 টাকা পড়লো। চল, তার জন্য প্রচুর খাদের সৃষ্টি হয় এবং সেই খাদগুলোই পরে হচ্ছে মতিঝিলে কনভার্ট হয়। এই হলো হাজারদুয়ারি প্যালেসের একেবারে পাশে মুর্শিদাবাদে একটা থাকার জায়গা, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। আর একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কারণ 8 থেকে 80 আমরা সকলেই ঘুরতে ভালোবাসি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 5:30 আর আমি এখন আছি রানাঘাট স্টেশনে। কারণ আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রানাঘাট। আর রানাঘাট থেকে ট্রেনের টাইম, রানাঘাট থেকে মুর্শিদাবাদ যাওয়ার যে ট্রেনের টাইম এখন রয়েছে সকাল 5:36। যেই ট্রেনটা তোমার শিয়ালদা থেকে ছাড়ে হচ্ছে সকাল 3:45। তবে হচ্ছে যারা কলকাতার সাইড থেকে যারা মুর্শিদাবাদে ঘুরতে আসে সেক্ষেত্রে সবচেয়ে পপুলার ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। মাথায় রাখবে, সেটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে না, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আর যে ট্রেনটার টাইম হচ্ছে সকাল 6:50। তাই এখন হচ্ছে 5:36 যে হচ্ছে ট্রেনটা রয়েছে রানাঘাট থেকে, সেটাতে এখন হচ্ছে যাবো মুর্শিদাবাদ। আর এর আগে সকাল 5টাতে একেবারে ওই ট্রেনটা রানাঘাট থেকেই ছাড়ে। রানাঘাট টু মুর্শিদাবাদ একটা মেমু স্পেশাল ছিল, এবার যথারীতি ট্রেনটা মিস করি, তার জন্য এখন সকাল 5:36 ট্রেনটার জন্য ওয়েট করছি। এখন সময় সকাল 6:25 আর ট্রেন হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছে। এখন কৃষ্ণনগর স্টেশনে আছি। তবে ট্রেনের ভেতর মোটামুটি ফাঁকা থাকলেও এখন অবধি বসার সিট পাইনি। চলো দেখা যাক কোথায় গিয়ে বসার সিট পাই। আমার এক্স্যাক্টলি হচ্ছে রানাঘাট থেকে যে ট্রেনটা ছিল 5টার সময়, সেই ট্রেনটা ধরলেই সবচেয়ে বেটার হতো, কিন্তু সেটা তো আর পাইনি, কি আর করা যাবে। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন সময় সকাল 7:38 আর এখন এমন একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি যেই একটা গ্রাম ভারতবর্ষের ইতিহাস পাল্টে দেওয়ার সাক্ষী থেকেছিল। হ্যাঁ, এখন পলাশির স্টেশনে দাঁড়িয়ে আছি, পলাশি স্টেশনে। আর সময় সকাল 7:38। চলুন ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। এখন বহরমপুর স্টেশনে আছি আর সময় সকাল 8:23। এই বহরমপুরের কিন্তু ছানাবড়া খুব বিখ্যাত। আর এই বহরমপুর হলো মুর্শিদাবাদ জেলার সদস্য। আর ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন এবার ট্রেনে ওঠা যাক। সময় সকাল 8:40 আর অবশেষে সেই ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে চলে এসেছি। এবার আমাদের স্টেশনের বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আর এখান দিয়ে যে হাজারদুয়ারি যে প্যালেস রয়েছে সেই প্যালেসের অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। আমি গুগল ম্যাপে চেক করেই তোমাদের বলছি। আর বাইরে গিয়ে কোথায় কি গাড়ি ভাড়া, কোথায় কি করতে হবে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, যা যা আমি ইনফরমেশন নিজে পাবো। আর তার সাথে কোথায় এন্ট্রি ফি কত, কোথায় কি টিকিট প্রাইস রয়েছে, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। হসপিটাল জানা সদর কোর্ট এদিকে ওই 10 স্টেশনের বাইরে যে রেলওয়ে যে অথরাইজ যে টোটো স্ট্যান্ড আছে, এই দাদা হচ্ছে তার সেক্রেটারি। এই দাদার কাছে একটু ডিটেলস জেনে নেবো যে এখানে হচ্ছে কি কি ঘোরার জায়গা রয়েছে আর কত কি ভাড়া পড়বে। দাদা হচ্ছে নমস্কার। প্রথমেই আপনাকে বলি যে এইখানে যেহেতু জিজ্ঞাসা করছি রেলওয়ে অথরাইজ যেহেতু টোটো স্ট্যান্ড, একটা ফিক্সড রেট পাবো বলেই জিজ্ঞাসা করছি। তার জন্য একটা যেহেতু ফিক্সড রেট সবাইকে বলার চেষ্টা করবেন, 10 কোটি টাকা সময় বেশি যে এদিক ওদিক হতে পারে,
ঠিক আছে, যেন মানুষ এখানে এসে বিভ্রান্ত না হয়, যে এক একজনের কাছে জিজ্ঞাসা করে এক এক রকম যেন ভাড়া না পায়, তার জন্যই আপনাকে জিজ্ঞাসা করা টোটাল ডিটেলস। দাদা বলছি এপারে মানে যদি ঘুরতে চাই মানুষ মুর্শিদাবাদে এসে, তাহলে কি কি ঘোরার জায়গা রয়েছে পরপর বলবেন আর তার ভাড়াটা বলবেন। এই পারে যদি ঘুরে স্যার নদীর এই পারটাই হাজারদুয়ারি চত্বরে, তাহলে আমরা 700 টাকা প্যাকেজ নিই। টোটাল কটা ঘোরার জায়গা রয়েছে? প্রথমত আমরা জাহানকোষা কামান, কাটরা মসজিদ, কাঠগোলাপের বাগান বাড়ি, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি যেটা দেবী সিংহ রায় রাজবাড়ি, মহান্ত আখড়া যেখানে সোনাচাঁদির 22 মনের রথ আছে, যেখানে হিন্দু পুজো পালের সঙ্গে একটু কুস্তি নড়া হতো, ওটা আখাড়া বলা হয়। তারপরে মির্জাফরের বাড়ি যেখানে সিরাজকে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে ওনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে মির্জাফরের বংশের কবরস্থান যেটা 1100 কবর, শুধু ওনাদেরই কবরস্থান। তারপরে আজিমুন্নিসা বেগম যে প্রথম নবাবের মেয়ে, ওনার জীবন্ত কবর দেওয়া হয়েছিল কলেজা খাকি বেগম, ওনার সমাধি। তারপরে নবাব বাহাদুর হাই স্কুল যেটা মিরনের মা মির্জাফরের দ্বিতীয় বউ মুন্নি বেগম করেছিল, মানে সিরাজকে যে ওরা মেরেছিল তার ভুলের পায়চিত্র করার জন্য একটা শিক্ষা কেন্দ্র খুলে 90 লক্ষ টাকা স্কুলের নামে রেখে গেছিল। তবে রানিং স্কুল আমরা এটা দেখাতে পারি না নামিয়ে, এই টোটালটা কভার করিয়ে ইমামবাড়া দেখিয়ে হাজারদুয়ারির সামনে আমরা নামাও। ইমামবাড়ি দেখানোর পরে সবার শেষে কি মানে কি বলে হাজারদুয়ারি প্যালেস আর ইমামবাড়াটা সবার শেষে দেখাবেন? হ্যাঁ, সবার শেষে হাজারদুয়ারি নামিয়ে দেবো। ওনারা টিকিট করে ঘোরার পর আমরা বাইরে ওয়েট করবো, স্টেশন এসে নামিয়ে দেবো। 700 টাকা প্যাকেজ। এটা 700 টাকা প্যাকেজ, তাই তো? আর যদি তুমি বলছো নদীর ওপারে অনেকগুলো জায়গা রয়েছে ঘোরার, তাহলে ওপারে কি কি জায়গা রয়েছে সেই ব্যাপারে একটু বলো, তার ভাড়াটা যদি একটু বলো। নদীর ওপারটাও সেই মানে স্পটটা একটু কম, কিন্তু দূরত্বের জন্য আমরা ওই 700 টাকায় নিই গাড়ি। প্রথমত আমরা খোসবাগ, রোশনীবাগ দেখানোর পরে আমরা চলে যাই কিটেশ্বরী মায়ের মন্দির, রত্নেশ্বর শিব মন্দির, তারপরে জগৎবন্ধু ধাম, মায়াপুর স্মৃত স্কন আছে, তারপরে যেখানে সিরাজের জন্মস্থান হীরাঝিল, টোটালটা দেখিয়ে তারপর আমরা এই রিটার্ন এদিকে ফিরে আসি। কিটেশ্বরী মন্দির কি সতী মায়ের সতীপীঠের একটা, তাই তো? সতীপীঠের একটা, যেমন কামাখ্যা মায়ের মন্দির ওই 51 ফিটের এক ফিট। তাহলে ওপারটা ঘুরতে 700 টাকা, এপারটা ঘুরতেও 700 টাকা। কেউ যদি চাই একই দিনে এপার আর ওপার কভার করবে, ঠিক আছে, কোনো টোটো রিজার্ভ করলো, তাহলে সেক্ষেত্রে কত ভাড়া পড়বে? স্যার 100 টাকা আমরা সেভ করি, যে একসঙ্গে আমাদের পুষিয়ে যায়। তবে তার বেশি করতে গেলে হয় না হয়তো, কারণ সকাল থেকে সন্ধ্যা অবধি লেগে যাবে। মিনিমাম এপারে 6 ঘন্টা, ওই পারে ধরেন মিনিমাম 4 ঘন্টা, তো 10 ঘন্টার একটা হয়ে যায়। এবারে 6 ঘন্টায় হয় না কমপ্লিট, তো আমরা 10 ঘন্টা ধরে নিই, মানে একটা টোটোবেলা ফুল প্যাকেজ। তাহলে এপার আর ওপারে মিলিয়ে কি 1200 টাকায় সম্ভব? 1200 টাকা মোটামুটি হয়ে যাবে স্যার। 1200 টাকা হয়ে যাবে। আর মানে এপার আর ওপার কি একদিনে কি কমপ্লিট করা সম্ভব, নাকি তখন কিছু কিছু জায়গা বাদ পড়ে যাবে? বাদ পড়বে না, টোটো বলে সম্ভব এগুলো। আচ্ছা, হাজারদুয়ারিটা ওর মধ্যে চলে আসবে, তাই তো? হাজারদুয়ারিটা যদি একটু থাকতো তো ভালো হতো, না তো একটু যদি হাই স্পিডে দেখে তো হয়ে যাবে। বেশি হাই স্পিড লাগবে না, সামান্য সামান্য একটু পাচালিয়ে দেখলেই হয়ে যাবে। আর মানে গাইড কি আলাদা করে ভেতরে ভাড়া করতে হবে বোঝানোর জন্য? গাইড সব জায়গাতেই পাওয়া যায় স্যার, তবে কেউ যদি মনে করে নেবো নিতে পারে, যদি না মনে করে নেবো না তো না নিলেও হবে। তো কিছু কিছু জায়গায় গাইড মাস্ট একদম, যেমন খোসবাগ, আমাদের কাটরা মসজিদ, যেগুলো বোঝার আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ সব কিছু জানার জন্য। আর আপনার কি আর কিছু বলার আছে, আর কোনো ডিটেলস দেওয়া আছে? আর কিছু বলার আছে বলতে আমাদের একটা বলার আছে এটাই, যে আমাদের এখানে যে 700 টাকা প্যাকেজটা হবে, যদি রাস্তাঘাটে গাড়ি খারাপ হয়ে যায় ওর পরিপ্রেক্ষিতে কিন্তু গাড়ি পেয়ে যাবে উনি, আমাদের স্ট্যান্ডের গাড়ি, ওনার জন্য এক্সেস চার্জ লাগবে না। মানে আমাদের গাড়িওয়ালা ফোন করবে, স্ট্যান্ড থেকে গাড়ি চলে যাবে, মানে ফুল সেফটি। আমরা 110টা গাড়ি স্ট্যান্ডে স্যার, পুরো টেন্ডার নেওয়া জায়গায় আমরা থাকি, রেলওয়ে অনুমোদিতপ্রাপ্ত। মানে এখান থেকে আমাদের যে স্পট বাদ দিবে, তার যদি কোনো অবজেকশন আসে তো সে গাড়িওয়ালা 7 দিন সাসপেন্ড করি আমি, মানে স্পট ওনাকে দেখাতেই হবে বাধ্যতামূলক। এবার যে দেখবে না ওটা টুরিস্টের ব্যাপার, কিন্তু আমার গাড়িওয়ালা দেখাবে। তাহলে সব ঘোরানো হয়ে গেলে আবার এই মুর্শিদাবাদ স্টেশনে এসেই আপনার নাম মুর্শিদাবাদ স্টেশন। কিন্তু স্যার এর মধ্যে মতিঝিলটা একটু আলাদা স্যার। আচ্ছা, কারণ মতিঝিলটাই 700 টাকা প্যাকেজের মধ্যে না, ওটা লং টাইম লাগে, ওটা 20 টাকা যাওয়া 20 টাকা আসা, ওই 40 টাকাটা এক্সেসের মধ্যে হবে। আচ্ছা, যদি উনি মতিঝিল দেখবো ভাবে। আচ্ছা, মতিঝিল যদি যায় তাহলে আলাদা 40 টাকা এক্সট্রা লাগবে, তাই তো এর মধ্যে? তবে মতিঝিলও যেতে ইচ্ছা করবে, কারণ মতিঝিল খুব ভালো জায়গা, ওটা এখনো কোম্পানি বাগ বলে আমরা রাখি। মানে ভারতবর্ষের সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হয়েছিল এই মতিঝিলে ঘসিটা বেগমের মানে রাজ দরবারে। তার মানে মতিঝিল যদি এর সাথে মানে এপারের মধ্যে যদি নিয়ে নেয় একসাথে, তাহলে প্যাকেজটা কত পড়ছে? 180 টাকা স্যার, 180 টাকা পড়বে পার হেড, 180 টাকা পড়বে। আর মতিঝিল ছাড়া 140 টাকা করে। ঠিক আছে, ধন্যবাদ দাদা অসংখ্য আপনাকে সবকিছু জানানোর জন্য। এখানে ভালো খাবারের হোটেল কি স্টেশনের সামনে একটু যদি সাজেস্ট করেন? খাবারের দোকান, ভালো খাবারের দোকান আমাদের ব্রিজ ঘাট, হাজারদুয়ারির পাশে, রুচিসম্মত এবং চিপ অ্যান্ড বেস্ট। আচ্ছা, নামটা কি বললেন? হোটেলের নামটা কি বললেন? ব্রিজ ঘাটে, ঢাকা। তাই ঢাকা হোটেল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে চলে এসেছি মতিঝিলের সামনে। আর আমার মতিঝিল আসতে ভাড়া পড়েছে 20 টাকা। আর এই ভিডিওতে আমি আপনাদের পাটে পাটে দেখাবো। পাটে পাটে বলতে বেশ কিছু জায়গায় আমি আলাদা আলাদাভাবে টোটো করে ভাড়া করে যাব, আর বেশ কিছু জায়গায় আমি হেঁটে হেঁটে যাব। তাহলে আমরা দেখতে পাবো যে এইভাবে আমাদের ভাড়াটা কত পড়বে আর কটা জায়গায় আমরা কভার করতে পারি। আর এর পরে আর একটা ভিডিও আমি কয়েকদিন পরেই আর একবার আসবো,
তখন আমি একটা টোটো রিজার্ভ করে টোটাল যে মুর্শিদাবাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। আর তার ভাড়া তো অলরেডি আমি আগেই বলেই দিলাম ভিডিওর মধ্যে। তাহলে আমাদের দুভাবেই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আমাদের এইভাবে গেলে কত পড়ে আর কত টাইম লাগে, আর যদি আমরা টোটাল রিজার্ভ করে যাই তাহলেই বা কত পড়ে। চলুন এবার ভেতরের দিকে যাব। তার আগে হচ্ছে আমাদের টিকিট কাটতে হবে অবশ্যই। তা মতিঝিলের টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই, তারপর আবার ভেতরের দিকে যাই, তারপর আরও ডিটেলস আপনাদের সাথে যতটা আমি জানবো ততটাই শেয়ার করব। একটা ওটা এক এই হলো মতিঝিল পার্কের ভেতরটা। এখন মতিঝিলের এরিয়ার ঠিক ভেতরে রয়েছি, আর আমাদের ভেতরে ঢুকতে টিকিট প্রাইস পড়লো 30 রুপিস। আর এই যে মতিঝিল, এটা হচ্ছে নবাবী আমল, এখানে প্রচুর মুক্ত চাষ হতো, সেই থেকেই এর নাম হচ্ছে মতিঝিল তার থেকেই। আর আলীবর্দী খার সময়ে প্রচুর অট্টালিকা তৈরি হয়, সেই অট্টালিকার জন্য প্রচুর ইটের প্রয়োজন, সেই ইটগুলো এইখান থেকেই নেওয়া হয়েছিল, তার জন্য প্রচুর খাদের সৃষ্টি হয় এবং সেই খাদগুলোই পরে হচ্ছে মতিঝিলে কনভার্ট হয়। আর একটা জিনিস আমি এটা জানতাম না, মতিঝিলের ভেতরে এসেই আর কি বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এটা একটা কাপল স্পটও বটে। ঠিক আছে, আমি একটু ভেতরটা একটু দেখাচ্ছি আর একটু ঝিলটা দেখাচ্ছি, তারপরেই আমরা নেক্সট টুরিস্ট স্পটে চলে যাব। আর মতিঝিলের ভেতরে বিভিন্ন হচ্ছে শো হয়, যেগুলো সম্ভবত সবকটাই হচ্ছে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার দিকে। সে শোয়ের টাইমিংগুলো আমি হচ্ছে সব ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও থাকবে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে যাদের প্রয়োজন নিজেদের কাছে রেখে দিতে পারো। এবার তোমাদের এই জায়গাটার অ্যাকচুয়ালি যে নাম মতিঝিল, সেই ঝিলটাই দেখাবো। চলো মোবাইলটা ঘুরিয়ে তোমাদের মতিঝিল দেখানো যাক। এই হলো ঝিল, আর ঝিলটা কিন্তু এখন ভিডিওর মধ্যে আমি পুরোটা দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমাকে তাহলে পুরো নিচে নামতে হবে, নিচে নেমে দেখাতে হবে। এই ঝিলটা কিন্তু এরকম সোজা চলে গেছে, সোজা চলে গিয়ে এই যে হচ্ছে পার্ক, ঠিক আছে, পার্কের আরও ওই সাইডে অনেকটা এরিয়া রয়েছে, ওই সাইড দিয়ে পার্কের আবার ওই সাইড দিয়ে ঝিলটা আবার চলে গেছে। আর পরিবেশটা সত্যি অসাধারণ, ঠিক আছে। গার্লফ্রেন্ড না থাকলেও এমনি আমাদের ওইদিকে যদি এরকম এরিয়া থাকতো, ঠিক আছে, এমনি মাঝে মাঝে বাইক নিয়ে বা সাইকেলে এমনি চলে আসা যেত, ঠিক আছে। অসম্ভব সুন্দর এমনি জায়গা। এই যে এটা হলো মতিঝিলের ভেতরে যে এরিয়া রয়েছে তার হচ্ছে ম্যাপ, যে কোথায় কি কি রয়েছে। এখানে অনেকগুলো দেখছি জায়গা রয়েছে, কিন্তু এখন আমার পক্ষে সবগুলো যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, তার কারণ অনেকটা দেরি হয়ে যাবে। আর মেন যে জায়গাগুলো যার জন্য আসা মেইনলি, সেগুলোই বাকি থেকে যাবে। মতিঝিলের ভেতরেই ফুড কোর্ট রয়েছে, এখানে পরপর অনেকগুলো খাবারের স্টল রয়েছে, সেখান দিয়ে চাটা নিলাম, চাটা 10 টাকা নিল, চাটা মোটামুটি ভালো। তোমরা এখানে যদি মতিঝিলের এদিকে আসো, যদি খাওয়া দাওয়ার কথা ভাবো, তাহলে এখানে খেতেই পারো। আমি একবার ঘুরিয়ে তোমাদের একবার এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, এই এরিয়াটা অনেকটাই বড়। এখন পায়ে হেঁটে হাজারদুয়ারি প্যালেস যাচ্ছি। মতিঝিল পার্ক থেকে আমাকে স্টেশনে নামিয়ে দিল, কারণ হচ্ছে মতিঝিল পার্কটা হচ্ছে উল্টো দিকে আর এটা হচ্ছে উল্টো দিকে, একটা লেফটে চলে যাচ্ছে একটা রাইটে চলে যাচ্ছে, সম্পূর্ণ অপোজিট। এবার হচ্ছে স্টেশন থেকে হাজারদুয়ারির যে প্যালেস তার ডিস্টেন্স হচ্ছে, গুগলে যেটা দেখলাম সেটা হচ্ছে 1.8 কিলোমিটার মতো। তাই এখন বাজে 12:45। তাই এক্স্যাক্টলি দেখা যাক যে পায়ে হেঁটে কতক্ষণ লাগে, সেটা আমি তারপরে গিয়ে পৌঁছাই, তারপর আমি তোমাদের বলে দেবো যে কত, মানে 12:45 বাজে আর কটার সময় গিয়ে পৌঁছালাম, তাহলে তোমরা একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম হচ্ছে এস্টিমেট করতে পারবে।
এখন হাজারদুয়ারির গেটের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই যে আজকে হচ্ছে হাজারদুয়ারির যে গেট, মেন গেট, সেটা বন্ধ থাকে। তার কারণ হচ্ছে শুধু আজকে বলে না, প্রত্যেক ফ্রাইডে, সেটা যেদিনই পড়ুক না কেন, আপনার যদি 25 ডিসেম্বর ফ্রাইডে পড়ে বা 1 জানুয়ারি হোয়াট এভার যেদিনই পড়ুক না কেন, যদি ফ্রাইডে পড়ে তাহলে ভেতরের যে মানে হাজারদুয়ারি বা হচ্ছে ইমামবাড়া ভেতরে রয়েছে তার যে মেন গেট সেটা বন্ধ থাকে। সেটা আমি এখানে এসে জানতে পারলাম। যাই হোক, আমার তো দেখা হলো না ভেতরটা, ঠিক আছে। অন্য কোনো, আমি যখন বললাম যে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে টোটালটা তুলে ধরবো, কিন্তু আশা করি এই ইনফরমেশনটা আপনাদের অনেকের কাজে লাগবে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না যে হচ্ছে ফ্রাইডেটা বন্ধ থাকে। অনেকে হয়তো আমার মতো আসতেন কিন্তু হচ্ছে ঘুরে ফিরে যেতেন। আশা করি ইনফরমেশনটা কাজে লাগবে। যদিও বা গেট বন্ধ, দেখতেই পাচ্ছ পেছনে হচ্ছে গ্রিল, তাও তোমাদের তো দেখাতে তো হবে, তার জন্যই যেটুকু আমি পারি সেটুকুই দেখাচ্ছি। গ্রিলের ভেতর দিয়ে মোবাইলটা ঢুকিয়ে কিছুটা ফুটেজ আমি ভেতরে তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা হলো হাজারদুয়ারি প্যালেস। আর এই যে এটা হলো ইমামবাড়া। যদিও ভেতরে ঢুকতে পারলাম না, তাও কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই যে হাজারদুয়ারি যে প্যালেস, এর যে হাজারদুয়ারি, এর নাম থেকেই বোঝা যাচ্ছে এর যে হাজারটা দরজা, তার থেকে নাম হয়েছে এর হাজারদুয়ারি। তবে এর হাজারটা দরজা থাকলেও এর মধ্যে 900টা দরজা হচ্ছে অরিজিনাল আর 100টা দরজা হচ্ছে ফলস। কিন্তু সেটা খুঁজে বের করা খুবই মুশকিল যে কোন 100টা দরজা হচ্ছে ফলস। এই 100টা দরজা ফলস থাকার কারণ হচ্ছে যখন তৈরি হয়েছিল তারপরে হচ্ছে যাতে বাইরের শত্রু আক্রমণ সহজে করতে না পারে, তার জন্য হচ্ছে এই ফলস দরজা তৈরি করা হয়েছিল। আর এই যে নিজামত ইমামবাড়া, এটা সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে বড় হচ্ছে ইমামবাড়া। এটা হচ্ছে নবাব সিরাজদৌল্লা নিজে হচ্ছে নির্মাণ করেন এই কারণেই বললাম, কারণ এটা যখন ভিত্তি স্থাপন হয় তখন নবাব সিরাজদৌল্লা নিজে এটাতে ভিত্তি স্থাপনের সময় হাত লাগিয়েছিলেন। আর নবাব সিরাজদৌল্লা এটা 6 ফুট গর্ত করান, এই জায়গাটা, যে জায়গাটা এখন ইমামবাড়া রয়েছে, 6 ফুট গর্ত করিয়ে তারপর মক্কা থেকে, হ্যাঁ ঠিকই শুনেছেন, যতদূর শোনা যায় যে মক্কা থেকে তিনি হচ্ছে মাটি এনে তারপর ওই জায়গাটা ভরাট করান, তারপর ওই জায়গার ওপর এই নিজামত ইমামবাড়া এটা হচ্ছে তৈরি করেন। তার এটা তৈরি করার প্রধানত একটাই উদ্দেশ্য ছিল বলে শোনা যায়, যে যারা গরিব, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা যারা হচ্ছে মক্কায় যেতে পারে না অর্থাভাবে, তারা যারা অ্যাটলিস্ট এই মুর্শিদাবাদে এসে হজ করতে পারেন, সেই কথা মাথায় রেখেই তিনি হচ্ছে এই ইমামবাড়া তৈরি করেছিলেন বলে শোনা যায়। আর এই ইমামবাড়া এখন যেটা রয়েছে এটা হচ্ছে পরে আবার নতুন করে তৈরি করা হয়েছে, কারণ আগের যে ইমামবাড়া, ঠিক আছে, সেটা হচ্ছে আগুনে ভস্মীভূত অনেকটাই হয়ে গেছিলো। তারপরে এটা হচ্ছে 1847 সালে, হ্যাঁ 1847 সালে এই ইমামবাড়াটা আবার নতুন করে তৈরি করা হয়। তার আগে 1846 খ্রিস্টাব্দে এই যে ইমামবাড়াটা পেছনে রয়েছে এটা হচ্ছে আগুন লেগে অনেকটা নষ্ট হয়ে যায়। আরও আমার অনেক টোটালি হিস্ট্রিতে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু তার জন্য আমাকে ভেতরে যেতে হতো, আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি যেটা বলেছি যে অন্য কোনো ভিডিওতে, অর্থাৎ নেক্সট মান্থে যেই ভিডিও আসবে টোটাল মুর্শিদাবাদ নিয়ে, ঠিক আছে, যেখানে শুধু ট্যুর থাকবে না, টোটাল হিস্ট্রি থাকবে। এবার টোটাল হিস্ট্রিতে অত ডিটেলসে যাওয়া সম্ভব নয়, কিন্তু সব কিছুতে মোটামুটি একটা কভার থাকবে একটা ভিডিওর মাধ্যমে, কিন্তু তার জন্য তোমাদের কিছুটা ওয়েট করতে হবে। চলো এবার নেক্সট যে ট্যুরিস্ট স্পট আছে সেখানে যাওয়া যাক। এই যে হাজারদুয়ারি প্যালেস, এর বাইরেই হচ্ছে একটা টোটো স্ট্যান্ড আছে। এই দাদার সাথে একটু কথা বলে নেবো, ও পারে, অর্থাৎ নদী পার করে ও পারে যদি ঘুরতে যাই তাহলে কত কি খরচ পড়বে সেই ব্যাপারে একটু কথা বলে নেবো। দাদা নমস্কার। দাদা বলছি, নদী পার করে অর্থাৎ ঘাট পার করে যদি ওপাশে যায় তাহলে কি কি দেখার আছে আর কত কি ভাড়া আছে সেটা যদি বলো, তবে এমন ভাড়া বলো যেটা মোটামুটি সারা বছর ফিক্স থাকে, 10-20 টাকা এদিক ওদিক হতে পারে, বল। উপরে আপনার 5খানা স্পট আছে। প্রথম সিরাজের সমাধি খোশবাগ, সেকেন্ড নবাব সিরাজউদ্দিনের কবরস্থান রোশনীবাগ, আর আছে আপনার জগৎবন্ধু ধাম, সতীর 51 ফিটের 1 ফিট কীটেশ্বরী, যেখানে মা দুর্গা, মা সতীর কীট পড়েছিল, আর ভাববেন গুপ্ত মন্দির। এই 5টা স্পট আছে। 5টা স্পট আমরা টোটো করে নৌকা পার করে নিয়ে যায়, আসা যায়, আপনাদের কোনো খরচ নেই, সব আমাদের সব খরচে 100 টাকা করে পার হেড নিয়ে, পার হেড 100 টাকা করে, মানে হচ্ছে নৌকা পাড়ের খরচা আপনাদের, সব টোটালটা তো আপনাদের, আর হচ্ছে টোটাল 500 টাকা পড়বে, তাই তো? 5 জনের মানে 100 টাকা করে পার হেড, তাই তো? আর যদি কেউ, মানে সব সময় তো সবাই 5 জন আসে না, 2 জন আসলেও কি সেই 500 টাকা? 2 জন আসলেও সেই 500 টাকা, মানে রিজার্ভ সিস্টেম। ঠিক আছে, ঠিক আছে। মানে
আবার হাজারদুয়ারি প্যালেসের যে মেন গেট, সেই গেটের সামনে আবার চলে এসেছি। আবার এখান দিয়ে যাবো হচ্ছে জগৎসিরের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িতে। তার জন্য হচ্ছে টোটো ধরবো। চলো হচ্ছে টোটো ধরা যাক, তারপর টোটোর ভাড়া কত পড়লো কি, তারপর আবার জগৎসিরের রাজবাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হাজারদুয়ারি প্যালেস থেকে আপাতত জগৎসিরের যে রাজবাড়ি সেই অবধি আপাতত হেঁটেই যাচ্ছি। টোটো ধরবো বলেই এগিয়েছি, কিন্তু এখনও অবধি টোটো পাইনি, কারণ সিঙ্গেল কেউ যেতে চাইছে না, আর নাহলে রিজার্ভ করে যেতে হবে। তো দেখা যাক, যদি সামনে গিয়ে যদি টোটো পাই তো টোটোতে উঠে যাবো, নাহলে হচ্ছে হেঁটেই যাবো। আর একবারে সামনে গিয়ে তোমাদের আমি বলছি যে এটা হচ্ছে ডিস্টেন্সটা কতটা, তার আগে দেখি যে টোটো পাই কি না। রাস্তা ধরে হেঁটে আস্তে আস্তে এই টোটো পেয়ে গেছিলাম, আর টোটো অবধি আমাকে এই অবধি নামিয়ে দিল। ঠিক আছে, এই যে পেছনে আমি দেখাচ্ছি, এখানে রয়েছে 1100 কবর। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি অত ডিটেলস এখনও অতটা জানি না, ভেতরে যাই, তাই যেইটুকু পারবো তোমাদের ইনফরমেশন শেয়ার করব। আর এই অবধি আসতে আমার হচ্ছে ভাড়া লেগেছে 10 টাকা। আর যেটা বললাম জগৎসিরের যে রাজবাড়ি সেটা এরপরে, তাহলে আমরা হচ্ছে এইটা প্রথমে দেখবো, এরপরে এই 1100 কবর দেখা হয়ে গেলে রাজবাড়ি যাব। ঠিক আছে, রাজবাড়ির থেকে ফেরার পথে এখানে আর একটা কবর রয়েছে, সেই কবরস্থানটা আপনাদের দেখাবো। দেখিয়ে তারপর আমরা যদি পারি আরও হচ্ছে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে সেগুলো দেখাবো। আর যদি দিনের আলো পড়ে যায় তাহলে আর দেখানো সম্ভব হবে না, তাহলে সেটা ওই যে বললাম নেক্সট মান্থে অন্য কোনো ভিডিওতে ফুল প্রিপারেশান নিয়ে এসে তারপর তোমাদের দেখাবো। এটা হচ্ছে কবরস্থানের ব্যাক সাইড, এই ব্যাক সাইড দিয়ে আমরা ঢুকবো। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখন যেই জায়গাটা সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে হচ্ছে মির্জাফর ও তার পরিবারের সবার মিলিয়ে মোট 1100টা কবর রয়েছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরের দিকে গিয়ে আরও কি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা দেখা যাক। তারপরে এরপরে মির্জাপুরের বাড়ি রয়েছে, এরপরেই মির্জাপুরের বাড়িও তোমাদের দেখাবো, তারপর জগৎ শেঠের যে বাড়ি সেটা দেখাবো। এখন মির্জাপুরের একেবারে কবরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে যেই কবরটা তোমরা দেখছো ভিডিওতে, এটাই হচ্ছে মির্জাপুরের কবর। আমি মোবাইলটা ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা এখন সামনে যেই কবরটা দেখছো এটাই হচ্ছে মির্জাফরের কবর। আর মির্জাফরের কিন্তু আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। আর মির্জাফর 1763 খ্রিস্টাব্দে ডায়েড হন। আর উনি আমরা সবাই জানি, সেই হিস্ট্রিতে আমি আর গেলাম না, যে 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌল্লার পর উনি হচ্ছে মসনদে বসে, আর উনি হচ্ছে ডাই হয়েছিলেন 1763 খ্রিস্টাব্দে। মিরন আর জামাইয়ের নাম হচ্ছে মীর কাসিম। মীর কাসিমের সমাধি হচ্ছে দিল্লিতে, উনি বক্সারের যুদ্ধে পরাজয় হয়ে পালিয়ে যান। আর মিরনের সমাধি হচ্ছে বিহারে পাটনা। বাকি মোবারকদৌল্লা, নাজমুদ্দৌলা, সাইফুদ্দৌলা, আসফুদ্দৌলা এইখান থেকে পরপর 4টে ওনাদের ছেলে, মির্জাফরের ছেলে। আসুন। আর ওইটা হচ্ছে মির্জাফরের বাবার সমাধি। মির্জাফরের কটা বউ জানেন? 3টে বউ। কটা? 3টে বউ। বোন শাহ খানম বেগম, দ্বিতীয় হচ্ছে বাব্বু বেগম, আর তৃতীয় হচ্ছে মুন্নি বেগম। এই বাব্বু বেগম আর মুন্নি বেগম ছিলেন একজন নকলাও আর একজন বানারসের বাইজি। এদেরকে সিরাজদৌল্লার বিয়েতে নাচ করতে নিয়ে এসেছিল আলিবর্দী মুর্শিদাবাদে। এদেরকে মির্জাফর পরে বিয়ে করে নেয়, হয়ে যায় 3টে স্ত্রী। প্রথম স্ত্রী মির্জাফর জেনারেশন যে শিয়া সম্প্রদায়ের লোক, এদের বেগমরা হচ্ছেন পর্দা নসীম, আগেই বলেছি। যেগুলো বাউন্ডারির ভেতরে সমাধি পাবেন সেগুলো হচ্ছে মহিলাদের সমাধি, আর যেগুলো ওপেন পাচ্ছেন সেগুলো হচ্ছে জেন্টস। এইটা হচ্ছে শাহ খানম বেগমের সমাধি, প্রথম স্ত্রী। দ্বিতীয় হচ্ছে এই বাবু বেগমের সমাধি। তৃতীয় স্ত্রী মুন্নি বেগমের লাস্টে দেখাবো। এগিয়ে আসবে এর ছেলে পায়রা পুষ্প।
পায়রা দুটোর কাজ ছিল তখনকার দিনে চিঠি আদান প্রদান, এদেরকে ব্রিটিশরা গুলি করে মেরে দেয়। একটার নাম হচ্ছে হীরা, একটার নাম হচ্ছে পান্না। সেই হীরা পান্নার সমাধি মানে পায়রার সমাধি। এখন তোমরা এখানে যেই কবরগুলো পরপর দেখছো, এখানে এখনও যারা মির্জাফরের বংশধররা যারা এখনও রয়েছে, তাদের কবরগুলো এখনও যদি তারা মারা যান, তাদের কবরগুলো এখানেই দেওয়া হয়। ঠিক আছে, এখানে অনেক নতুন কবরও রয়েছে। কারণ হচ্ছে মির্জাফরের বংশধরদের মধ্যে এখনও যদি কেউ মারা যায়, তাদের হচ্ছে নিয়ে এসে এখানেই হচ্ছে কবর দেওয়া হয়। আর এটা আমি জানলাম হচ্ছে, তার কারণ হচ্ছে আমি কিন্তু গাইড নিইনি। তার কারণ হচ্ছে গাইড হচ্ছে আরেকজনকে বলছিলেন, তার কাছ থেকে আমি ব্যাপারটা জানতে পারলাম যে এই দিকটাই এখনও যদি মির্জাফরের পরিবারের কেউ যদি মারা যায়, তারপরে তাকে নিয়ে এসে এখানেই হচ্ছে কবর দেওয়া হয়। চলো দেখতে থাকো। এরপর যাব হচ্ছে মির্জাফরের বাড়ি। হয়তো মির্জাফরের বাড়িতে ঢুকতে দেবে না, যদি ঢুকতে না দেয় তাহলে বাইরের থেকে দেখাবো। ঠিক আছে, যত সময় ঢুকতে দেবে না। তারপরে যাব হচ্ছে জগৎ শেঠের রাজবাড়ি বা জমিদার বাড়ি সম্ভবত। ঠিক আছে, সেখানে যাব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। মির্জাফরের বংশধরের মধ্যে একজনের কবর দেখো এই মাত্র কয়েক বছর আগে দেয়া হয়েছে। এই দেখো এখানে সালটা লেখা আছে বর্ন অন 1954 আর ডায়েড অন 2015। তাহলে এর থেকে বোঝাই যাচ্ছে এই কবরটা মাত্র কয়েক বছর, হাতে গোনা মাত্র কয়েক বছর আগে দেয়া হয়েছে। আর এখানে ওনার নামও লেখা আছে, দেখো সৈয়দা ফাকার জাহান বেগম। ওয়ারেস আলী মির্জা, ইনার পরে আর কেউ নবাবি পায়নি। এই যে 1901 থেকে নিয়ে 1969 পর্যন্ত। তবে আমরা স্বাধীনতা দিবস কোন দিনকে মানাই জানেন? 15ই আগস্ট। তবে মুর্শিদাবাদ কোন দিন স্বাধীন হয়েছে? 18ই আগস্ট মনে হয়। 18ই আগস্ট স্বাধীন হয়েছে। কারণটা বলে দিই, 1947 সালের 15 আগস্ট যেদিন স্বাধীন হয়, সেই দিন কিন্তু উনি কলকাতায় ছিলেন। উনারই ছেলে কাজেম আলী মির্জা, ইনি চাইছিলেন যে এটা পাকিস্তানের মধ্যে চলে যায়। মুর্শিদাবাদে যত ভিআইপি জায়গাগুলো ছিল সব জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ উড়িয়ে দিলেন এবং ডিক্লেয়ার করে দিলেন যে এটা পাকিস্তান হয়ে যাচ্ছে। তো পাবলিক সম্প্রীতি না থাকার জন্য ওনাকে টেলিগ্রামের মাধ্যমে খবর পাঠানো হয়। উনি 3 দিন পর মানে 8ই আগস্ট উনি আসেন। উনি নিজের পাওয়ারকে সঙ্গ করে নিয়ে আসেন, নিজে ফ্ল্যাগ অর্ডার দিয়ে নামান, জাতীয় ফ্ল্যাগ উড়ান, উড়িয়ে মাইকে অ্যানাউন্স করে উনি এটা মুর্শিদাবাদটা ভারতের মধ্যে রাখতে পেরেছে। আর তা না হলে আপনাদেরকে মুর্শিদাবাদ আসতে গেলে পাসপোর্ট বা ভিসা করে আসতে হবে। বোঝা গেল? তবে মির্জাফর দোষ করেছিল ঠিকই, তবে সবাই দোষী বলা চলে না। কারণ আজ হাজারদুয়ারি যদি না তৈরি হতো তাহলে মুর্শিদাবাদের ইতিহাসটাও রইত না। আর এই এনার জন্য এটা ভারতের মধ্যে আছে। বোঝা গেল? এখন মির্জাফরের বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে, এই যে আমার পেছনে রয়েছে মির্জাফরের বাড়ি। একটুখানি ভেতরের দিকে ঢুকবো, দেখি কতটা দেখানো যায়। যতটা দেখানো যায় ততটাই দেখাবো, তারপরে আবার নেক্সট স্পটে যাব। চলো ভেতরের দিকে একটু যাওয়া যাক। এই রয়েছে মির্জাফরের বাড়ি। চলো একটুখানি ভেতরের দিকে যাওয়া যাক। দেখেই বোঝা যাচ্ছে যে বহু বছরের পুরনো। এই হচ্ছে গেট। তোমরা দেখো, দেখে একটা ইয়ে করা যাচ্ছে যে কত বছরের পুরনো। এই হচ্ছে মির্জাফরের বাড়ির একেবারে যে গেট, সেটা এই যে দেখো কিছু লেখা আছে, পড়া যাক। প্রাইভেট রেসিডেন্স অ্যান্ড ইমামবাড়া লেট নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান। দেখো লেখা আছে। এখন মির্জাফরের বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে যে গেটটা, এটাই হচ্ছে মির্জাফরের বাড়ি। ঠিক আছে, এখনও ওনার বংশধরেরা এর ভেতরে বাড়িতে রয়েছেন
ঠিক আছে, কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রবেশ হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, জাস্ট আমি একটা ভাইকে জিজ্ঞাসা করে ভেতরে আসলাম। আমি হচ্ছে মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা উঁচু করে তোমাদের মির্জাফরের বাড়ির ভেতরের দিকটা দেখাচ্ছি। এই যে মির্জাফরের বাড়ির গেট, আর এই যে দেখো মির্জাফরের বাড়ির গেটের বাইরের অবস্থাটা একবার দেখো। আরও কয়েকটা তোমাদের ইনফরমেশন দিই, হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে। দেখো আমরা প্রথমে যখন স্টেশনের সামনে যখন জিজ্ঞাসা করলাম, এপারেরটা না ওপারেরটার কথা বলছি, অর্থাৎ ঘাট পার হয়ে ভাগীরথী নদী পার হয়ে ওপারে যেইগুলো দেখার জিনিস রয়েছে সেগুলো দেখতে 600 থেকে 700 টাকা এরকম কিছু একটা বলেছিল। তারপর যখন হাজারদুয়ারি যে প্যালেস রয়েছে তার পাশে যখন আমরা জিজ্ঞাসা করলাম তখন সেক্ষেত্রে মনে হয় বলেছিল 500 টাকা। তারপর আমি এখানে একটা দোকানে কিছু খাচ্ছিলাম, এবার খেতে খেতে একটা লোকাল ছেলে যার দোকান তার সাথে কিছু গল্প করছিলাম আর কিছু ইনফরমেশনও জেনে নিলাম। জানতে জানতে তাকে বলি যে ভাই যে ওপারে গিয়ে কি আমি হচ্ছে টোটো ধরতে পারবো? তখন সে আমাকে সাজেস্ট করলো আর কি, তোমরা যদি এখান দিয়ে যদি নৌকা পার হয়ে নিজেরা যেমন নৌকা ভাড়া যেরকম নেবে সেটা আলাদা ব্যাপার, যদি ওপারে যাও সেক্ষেত্রে ওপার থেকে কিন্তু তোমাদের ভাড়াটা অনেকটা কম পড়বে। সব মিলিয়ে ওপার থেকে ভাড়াটা অনেকটা কম পড়বে, তার কারণ হচ্ছে এপার থেকে ডিস্টেন্সটা অনেকটা, কিন্তু ওপারে যদি তোমরা ঘাট পার হয়ে যাও তারপর যদি ওখান দিয়ে টোটো নিজের মতো করে নাও যেসব জায়গায় যাবে, ঠিক আছে, যেমন তোমরা সতীপীঠে যেতে পারো, সেক্ষেত্রে পার্টিকুলারলি একটা ভাড়া রয়েছে, তাহলে তোমাদের মনে হয় অনেকটা টাকাই কম পড়বে। চলো এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর এতক্ষণ ধরে বলছি, যদি ভিডিওটা তোমাদের এতক্ষণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। আমার পেছনে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নসিপুর রাজবাটি। চলো একবার সামনে যাওয়া যাক, সামনে গিয়ে একবার নসিপুর যে রাজবাটি রয়েছে সেটা একবার দেখা যাক, তারপর জগৎ শেঠের যে রাজবাড়ি সেখানে আমরা যাব। এখন নসিপুর রাজবাটিতে ঢুকতে গেলে আমাদের টিকিট কাটতে হবে, তার জন্য টিকিটটা কাউন্টার থেকে কেটে নেব। চলো টিকিটটা কাটা যাক, তারপর ভেতর দিকে যাওয়া যাক। দাদা একটা টিকিট দেবে, কত? 20 টাকা, তাই তো? এই একটা টিকিট কেটে নিয়েছি, এই যে 20 টাকা পড়লো। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তোমরা যদি এখানে আসো তাহলে এর ভেতরে তোমরা গাইড পেয়ে যাবে, এরকম বেশিরভাগ জায়গায় সব জায়গায় মোটামুটি তোমরা গাইড পেয়ে যাবে ঘুরে দেখানোর জন্য। আর আমি তোমাদের সাজেস্ট করব, কারণ তোমরা বেশিরভাগ যেহেতু ফ্যামিলি নিয়ে আসবে বা যদি এই 2-3 জন বন্ধু মিলেও আসো সেক্ষেত্রে অবশ্যই গাইডটা নিয়ে নেবে, তাহলে অনেক কিছু অনেক ব্যাপার জানতে পারবে। ঠিক আছে, অবশ্যই গাইড যারা তাদের কাছে যে ইনফরমেশান রয়েছে সেগুলো তার মধ্যে অনেক ভুল রয়েছে অনেক, ঠিক আছে, সেগুলো অনেক বই ঘাটলে জানা যায়, কিন্তু তাও তোমরা অনেক কিছু তো জানতে পারবে। কিছু না জানার কিছু একেবারেই না জানার থেকে তো কিছু জানা ভালো, তা অবশ্যই আসলে তোমরা গাইড নিয়ে নিতে পারো। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, কারণ গাইড নিয়ে নিলে নালে এমনি যদি তোমরা নর্মাল চোখে দেখো, যদি কিছুই না জানো, হয় তোমাকে নিজের থেকে পড়ে আসতে হবে সব কিছু বা জেনে আসতে হবে, কারণ হিস্ট্রিক্যাল প্লেসে এরকমই, আর নাই তোমাকে গাইড নিতে হবে। এমনি যদি তুমি খালি চোখে এসে যদি দেখো তাহলে তোমার কিছুই মনে হবে না, হয় নিজেকে জানতে হবে না গাইডের হেল্প নিতে হবে, তা দুটোর মধ্যে একটা করতে হবে। যাই হোক চলো একটু ভেতরটা দেখাই, তারপর আবার আর এক জায়গায় যেতে হবে। এমনি হচ্ছে দিনের আলো কমে আসছে। চাকা পরে লাগানো হয়েছে, এটা আগে লোহার চাকা ছিল, রাস্তাঘাট খুব খারাপ হয়ে যাচ্ছে, লোকটা টানতে গিয়ে অনেক কিছু ভেঙে নষ্ট হবে বলে লোহার চাকা খুলে টায়ারের চাকা লাগিয়ে এই রথটাকে ভালো করে লক্ষ্য করুন। এই রথটা সোনার জল কিনে করে রাখা আছে। 3টে সম্প্রদায় মিলে এই রথ তৈরি করেছিলেন, জৈন, মুসলিম, হিন্দু।
তিনটে সম্প্রদায়। যেমন প্রমাণ দেখেন, উপরে যে গম্বুজটা দেখেন ওটা হচ্ছে মুসলিম স্থাপত্য, মাঝখানেরটা হচ্ছে হিন্দু স্থাপত্য যেটা জগন্নাথকে বসানো, আর হাতি যেটা আছে এটা হচ্ছে জৈন সিম্বল। এই তিনটে সম্প্রদায় মিলে এই রথ তৈরি করেছিল। 22 মন কিলোতে দাঁড়াতে গেলে বলে 40 মিনিটে 1 মন হয়ে যাচ্ছে। এবার এটা বৈঠকখানা আছে। ভিডিওতে ব্ল্যাক কালারের যে বেবি অস্টিন গাড়িটা তোমরা দেখলে, শোনা যায় তখনকার দিনে এই গাড়িটা মাত্র 80 টাকাতে কেনা হয়েছিল। আর উপরে দেখো আর হচ্ছে কিউটি, ঠিক আছে, উপরের দিকে এমনি আমার মোবাইল, ঠিক আছে, তারপরে এমনি আলো কমে গেছে, তারপরে হচ্ছে ব্ল্যাক, কতটা বোঝা যাচ্ছে জানি না। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে নারায়ণ শিলা রয়েছে, দর্শন করে আসি। হরে কৃষ্ণ, চলো ভেতরের দিকে যাওয়া যাক। ওহ লাভলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওপরে রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে একেবারে ওপরে, যেটা একটু বড় একেবারে ওপরের দিকে, দুটোই কিন্তু সোনার। রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে পরপর, তার নিচে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন सीता मैया, तार नीचे जय जगन्नाथ। यही 22 मन के चांदी के रथ पर बैठता है जगन्नाथ। जय श्री कृष्ण, जय जगन्नाथ, जय जगन्नाथ। लीजिए प्रसाद। भगवान का प्रसाद है। अच्छा अच्छा, चंदन लीजिएगा। अच्छा अच्छा, कोई बात नहीं। ठीक है बाबा। यहाँ पे जो पुजारी है ঠাকুর মশাই এর সাথে কথা বলে একটু জেনে নেব যে এখানে হচ্ছে যে বিগ্রহগুলো রাখা আছে ভগবানের তার ব্যাপারে। হ্যাঁ ঠাকুর মশাই বলুন, বলিए आप। 6 मूर्ति सोनार, 3 ऊपर सटे और 3 नीचे सोनेती है। और ये सिंहासन है वो चांदी का है, सिंहासन चांदी का है। नीचे जो ताला है वो नारायण शिला है, नारायण शिला। और ये ऊपर ये सोनार है, गुम्बद है। উপরে যে গম্বুজ রয়েছে যে চূড়া ও হচ্ছে সোনার है, गोल का है। दोनों तांबे का है, अदल बिदल तांबे। लेफ्ट और राइट साइड में जो है वो तमार। हाँ तांबा। ये बालाजी है इधर, और ये गरुड़ है। गरुड़ विष्णु भगवान है, और पवन का ये बालाजी। आपका घर कहाँ है? मेरा घर राजस्थान है। राजस्थान, ठीक है, शुक्रिया। हरे कृष्ण। এখন ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, আর আমাদের টিকিট প্রাইস পড়বে হচ্ছে 20 রুপিস করে। 1776 সালে রাজা দেবী সিংহের নির্মিত যে প্রাসাদ ছিল সেটা এই বর্তমানে যে প্রাসাদটা তোমরা ভিডিওতে দেখছো তার ঠিক পাশেই ছিল। তবে বর্তমান যে প্রাসাদটা এখন দেখছো এটা 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর তিনি হচ্ছে তৈরি করেন। আর নসিপুর রাজবাড়ি ছিল দেবী সিংহের দরবার বা বিচারশালা। ইনি পানিপথ থেকে ব্যবসার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। কর দিতে না পারলে প্রথমে যারা কর দিতে পারতেন না তাদের ঘরে বন্দি করে অত্যাচার করা হতো। তারপর কাজ না হলে একটা অত্যাচার কক্ষে 3 জনকে একসাথে ঝুলিয়ে পা বেঁধে মাথা নিচে রেখে মারা হতো। আর তাতেও যদি হচ্ছে, আর সেটাও করা হতো সবার সর্বসমক্ষে, আর তাতেও যদি কাজ না হতো তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হতো।
এবং ফাঁসি দেওয়ার পর সেই মানুষগুলোর যে মৃতদেহ সেটা একটা সুড়ঙ্গ পথে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হতো। তার থেকে বোঝা যাচ্ছে যে এই যে মানুষটি সে হচ্ছে কতটা নৃশংস থাকলে এরকমভাবে মানুষদের ওপর অত্যাচার করতে পারতেন। এইভাবে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের ওপর প্রভাব বিস্তার করতেও সক্ষম হন। তার জন্য তাকে সেই বিভাগের প্রধানও করা হয়। আর হাজারদুয়ারি প্যালেসটাকে অনেকটা এই বাড়ির মতো দেখতে বলে এই বাড়িটিকে হাজারদুয়ারি প্যালেসের ক্ষুদ্র প্রতিরূপও বলা যায়। এখন জগৎ শেঠের বাড়ির সামনে চলে এসেছি, আর এখন জগৎ শেঠের বাড়ির ভেতরে প্রবেশ করব। জগৎ শেঠের বাড়ির ভেতরে আমাদের প্রবেশ করতে টিকিট মূল্য লাগবে হচ্ছে 20 টাকা করে। চলো গিয়ে আগে টিকিটটা কেটে নিই, তারপরে ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক। শোনা যায় জগৎ শেঠের এই বাড়িই ছিল তৎকালীন সময়ে পলাশীর যুদ্ধের মূল ষড়যন্ত্র কেন্দ্র। আর জগৎ শেঠ এটা কারোর নাম ছিল না, এটা একটা উপাধি ছিল। তৎকালীন সময়ে বিপুল ধনসম্পত্তির অধিকারী হওয়ার জন্য এই জগৎ শেঠ উপাধি দেওয়া হয়। আর এই জগৎ শেঠেরই পরিবারেরই একজন তৎকালীন সময়ে নবাব সিরাজদৌল্লার সাথে মতবিরোধের দরুন মির্জাফরের সাথে এবং ইংরেজদের সাথে মিলে এই বাড়িতেই ষড়যন্ত্র করত বলে শোনা যায়। তারপরের পলাশীর যুদ্ধের যে ইতিহাস সেটা আমরা কম বেশি সবাই জানি। তবে পরবর্তীকালে ইংরেজদের হাতেই এই জগৎ শেঠ যে সেই সময় ষড়যন্ত্র করেছিল, শোনা যায় সপরিবারে ইংরেজরা তাদের হত্যা করেছিল। এখন জগৎ শেঠের বাড়ির ভেতরে রয়েছি, তবে ভেতরের যে ঘরগুলো রয়েছে সেইখানে হচ্ছে ছবি বা কোনো ভিডিওগ্রাফি করা হচ্ছে নিষিদ্ধ। ওখানে হচ্ছে বিভিন্ন তখনকার যেসব হচ্ছে এখানে হচ্ছে পোশাক আশাক ব্যবহার হতো সেগুলো রাখা আছে, এবং বিভিন্ন জিনিস যেগুলো তখনকার দিনে ব্যবহার হতো তখনকার এই বাড়িতে সেগুলো ওখানে রাখা আছে। এছাড়া বেশ কিছু পুরনো টাকা যেগুলো ওখানে রাখা আছে, এরকমভাবে বেশ কিছু জিনিস রয়েছে পোশাক থেকে আরম্ভ করে যেগুলো ভেতরে পরপর রাখা আছে। আর বেশ কিছু পুরনো লিপি রয়েছে যেগুলো রাখা আছে। তবে এগুলো কিছুই হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাবে না, তার জন্য করে দেখাতে পারলাম না। আর এইটা হচ্ছে বাইরেটা হচ্ছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ভেতরের যে ঘরগুলো সেখানে হচ্ছে অ্যালাউ নেই। এবার এখানে দেখো লেখা আছে মাটির তলায় গুপ্ত ঘর প্রবেশপথ। চলো ভেতরের দিকে যাওয়া যাক। তবে এখানেও ভেতরের দিকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তবে আমি ভেতরে কি দেখলাম সেটা এসে আমি তোমাদের বাইরে এসে বলে দিচ্ছি। যাই ভেতর থেকে ঘুরে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ভেতরের দিক থেকে বাইরে চলে আসলাম। এইখানেও ভেতরে হচ্ছে তখন যেসব জিনিস ব্যবহার হতো সেইগুলোই রাখা আছে। তবে এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হলো এখানে যে মিরর বা যে আয়নাটা রয়েছে সেখানে একটা মিরর রয়েছে, একটা না দুটো এরকম দেখলাম, তার থেকে বেশিও থাকতে পারে, আমার নজরে দুটো এসছে। সেই মিররের সামনে দাঁড়ালে আপনি যদি দাঁড়ান আপনারা শুধু জাস্ট গলা অবধি দেখতে পাবেন, আপনার বডিটা দেখতে পারবেন, কিন্তু আপনার যে ফেস সেইটা হচ্ছে ওই মিররের মধ্যে আসবে না। কিন্তু আপনার সাথে যদি অন্য কেউ থাকে আপনি তার ফেসটা দেখতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি নিজের ফেসটা দেখতে পারবেন না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ভেতরে দেখলাম। আর এমনি ওই তখনকার আমলে বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার হতো বাড়ির বিভিন্ন, ঠিক আছে, যেগুলো তো অত কী আর এক্সপ্লেন করবো, সেগুলো এখানে রাখা আছে। এখন এখান দিয়ে হচ্ছে ভেতরে নিচে প্রবেশ করব, ঠিক আছে। এখানেও কিন্তু সেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আগে ভেতরে দেখে আসি যে কি আছে, তারপর তোমাদের হচ্ছে বাইরে এসে আমি জানাচ্ছি যে আমি কি দেখলাম। তবে এই জায়গায় যে পাতার ঘরের ভেতর দিয়ে যে প্রবেশ করলাম এখানে কিন্তু অনেক কিছুই দেখার আছে। তখনকার দিনে যে বর্গী আক্রমণ হতো, বর্গীদের হচ্ছে মানে প্রধান তখন ছিল হচ্ছে ভাস্কর পণ্ডিত। যত সম্ভব আলীবর্দী খাঁর সময় হচ্ছে ভাস্কর পণ্ডিত মানে ওই যে বর্গীদের ইয়েটা আলীবর্দী খাঁর সময় হচ্ছে উনি হচ্ছে ওদের হচ্ছে নিধন করেন। আর ওদের হচ্ছে প্রধান ছিল ভাস্কর, ঠিক আছে, পণ্ডিত ভাস্কর। তা ওই যে তখন যে বারবার মুর্শিদাবাদ যে লুট করার জন্য যে আক্রমণ হতো সেই সব এখানে বিভিন্ন অস্ত্র সেগুলো রাখা রয়েছে। এছাড়া অনেক হচ্ছে বন্দুক রয়েছে, কাঠের বন্দুক। এছাড়া জগৎ শেঠের যে শেষ পরিবার, ঠিক আছে, সেই সময় শেষ পরিবার 1900 যে এখানে একজন গাইড আর একজনকে বলছিলেন, তো সেখান থেকেই শুনলাম 1950-এর দিকে যত সম্ভব জগৎ শেঠের যে শেষ পরিবার তারা ছিলেন। তখন যে বাইক রাজদূতের যে ফার্স্ট মডেল যত সম্ভব সেই মডেলটাই, ঠিক আছে, এখানে সেই দুটো বাইক রাখা আছে, রাজদূতের যে ফার্স্ট মডেল, ঠিক আছে, দুটো বাইক পরপর রাখা আছে। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, সেগুলো লাল, সবচেয়ে বড় কথা একটা হচ্ছে লাল সেগুন কাঠের, ঠিক আছে, লাল সেগুন কাঠের জগৎ শেঠের বেড রয়েছে, সেটাও তোমরা ভেতরে দেখতে পাবে। লাল সেগুন কাঠের নাম যদি না শুনে থাকো, যারা হচ্ছে পুষ্পা মুভি দেখেছো সেখানে তোমরা লাল সেগুন কাঠ দিয়ে দেখেছো একটা বই তৈরি হয়ে গেছে, সেই লাল সেগুন কাঠের বেডও রয়েছে। এছাড়া আরও A to Z অনেক কিছু রয়েছে। যাক, ভিডিওটা তোমাদের আমি দেখালাম, দেখাতে সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। এছাড়া লর্ড ক্লাইভের পোশাক, তাছাড়া একটা প্লেট রয়েছে খাবার প্লেট, যেই খাবার প্লেটের যদি কোনো খাবারে যদি কোনো বিষ থাকতো তাহলে ওই খাবার প্লেটে হচ্ছে যদি সেই খাবার রাখা হতো তাহলে অটোমেটিক সেই খাবারের যে কালার
সেটা চেঞ্জ হয়ে যেত। তার থেকে বোঝা যেত যে খাবারে হচ্ছে কোনো সমস্যা রয়েছে বা কোনো হচ্ছে বিষক্রিয়া রয়েছে। এই যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট ঘোড়া দেখতে পেলাম, তার জন্যই তোমাদেরকেও ভিডিওটাতে দেখাচ্ছি। ঘোড়াটা আমরা ঘোড়া হয়তো অনেকেই দেখেছি, কিন্তু সচরাচর আমরা একেবারে এত ছোট ঘোড়া দেখতে পাই না, ঠিক আছে। একেবারে এই বাচ্চা বয়সে ঘোড়া সাধারণত কম দেখি, তার জন্য আমি ভাবলাম তোমাদেরকেও ভিডিওর মধ্যে দেখিয়ে দিই। এই যে সোজা যে এই রাস্তাটা চলে গেল, তার পাশে এই যে প্যালেস রয়েছে, আর এই যে এইখানটা এটা হচ্ছে নৌকা যে পারাপার করে বা নৌকা করে যেই দেখার জিনিসগুলো রয়েছে, এটা হচ্ছে তার স্ট্যান্ড। এই দাদা হচ্ছে সেখানে হচ্ছে কর্মরত। তাই এই দাদার কাছে একটু ডিটেলসে জেনে নেবো যে এখানে নৌকা করে গেলে কী কী ঘুরতে পারবে আর কত কী ভাড়া পড়তে পারে। দাদা নমস্কার। দাদা বলছি, যদি নৌকা যোগে যাই তাহলে নৌকা যোগে গেলে কি কি ঘুরতে পারবে আর কতক্ষণ কি সময় লাগবে, কত ভাড়া লাগবে? নৌকাতে টোটাল যদি ওপারের পুরো স্পট ঘোরা যায়, যেমন রানী ভবানীর মন্দির আছে, অষ্টধাতুর দুর্গা মন্দির আছে, তারপরে সিরাজের যিনি এখানে বাড়ি ছিল সেই জায়গাটা ভেঙে পড়েছে, যদিও সেটা দেখা যায় ধ্বংসস্তূপটা। তো এগুলো টোটাল করতে গেলে একটা প্যাকেজের মধ্যে পড়ে। আর খোশবাগ মতিঝিল যেতে গেলে এটা 50 টাকা পার হেড আপ অ্যান্ড ডাউন। আর এই যে যতগুলো জায়গা রয়েছে, এই হীরাঝিলের ভাড়া দেখলাম পাশে লেখা রয়েছে যেগুলো, এগুলো মানে সব কি জায়গায় মানে নৌকা করে যাওয়ার সময় কি নৌকা আবার দাঁড় করায় পাশেই, সব ঘাটের পাশেই পড়ে, নাকি নৌকা থেকে যেতে যেতে দেখতে হয়? না না, যেমন হীরাঝিলটা নৌকা থেকে দেখতে হবে, নামার মতো জায়গা নেই। আচ্ছা। রানী ভবানী চার বাংলা মন্দির, অষ্টধাতু দুর্গা মন্দির, ওটা নৌকা থেকে নেমেই দেখা যাবে, ওটা গঙ্গার পাড়ে। এই রানী ভবনী যেই মন্দিরটা রয়েছে দেখছি লেখা আছে পাশে, তা ওই মন্দিরটা ওটা হচ্ছে 150 টাকা, তাই তো? ওটা 150 টাকা পার হেড, সেখানে মিনিমাম 10 জন হতে হবে। মিনিমাম 10। ওই মন্দিরটা ওটা 150 টাকা হয়, ওটা কি অনেকটা দূরে নাকি অনেকটা সময় লাগে, কি জন্য? ওটা হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। আচ্ছা, জলপথে। জলপথে 15 কিলোমিটার। তাই জন্য ওটা ঘুরতে গেলে আপনাকে টোটালটা হচ্ছে আপনার সময় লেগে যাবে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা। মানে ওখানে নামাবে, ওখানে নামিয়ে কতক্ষণ আবার ঘোরা যাবে এই মন্দিরে? এই মন্দিরে দুটো জায়গায় আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। প্রতিটা পাড়েই আপনাকে যখন দাঁড় করানো হবে সেখানে মানে 30 মিনিট করে সময়। খোশবাগে যেমন 30 মিনিট, মতিঝিলে 30 মিনিট, সেখানে 10 মিনিট লেট হয়ে গেলেও নৌকা অ্যাভেলেবেল থাকে আমাদের। আচ্ছা দাদা, ধন্যবাদ সব কিছু জানানোর জন্য। মুর্শিদাবাদ এসে যারা থাকার কথা ভাবেন যে কোথায় থাকবেন, তাদের জন্য একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। এখন পুরোটাই অন্ধকার, আমি তবে ভিডিওর মতো বললে আপনারা বুঝতে পারবেন। ওই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ইমামবাড়া, ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম। আর এই যে রাস্তাটা, ঠিক আছে, এই দিকে চলে এসছে। এই যে এটা হচ্ছে ইউথ হোস্টেল, লালবাগের হচ্ছে যে হচ্ছে ইউথ হোস্টেল রয়েছে বা যুব আবাস, সেটা অলরেডি আমার চ্যানেলে 2 জায়গার যুব আবাসের ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে দীঘার আর একটা হচ্ছে মায়াপুরের। আর এদের যে প্রাইসটা সেটা সব জায়গায় এক থাকে, আর চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ হয়, আর সারা বছর হচ্ছে ফিক্সড রেট এদের হচ্ছে। আমার ওই দুটো ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে কি মানে ভাড়াটা অ্যাটলিস্ট আইডিয়া হয়ে যাবে। এখানে তো রুমগুলো তো দেখাতে পারলাম না। 249 টাকা থেকে এখানে রুম শুরু হয়। আর এখানে একটা বড় কথা, এখানে আসলে আপনি হচ্ছে সিঙ্গেল থাকতে পারবেন, ঠিক আছে। এখানে ডরমিটরি রুম রয়েছে, যে 249 টাকা বললাম, সেখানে ডরমিটরি রুম রয়েছে যেখানে আপনি সিঙ্গেল থাকতে পারবেন আপনার যদি আইডি প্রুফ থাকে। এছাড়া আরও বিভিন্ন টাইপের রুম রয়েছে। আমার ওই দীঘা বা হচ্ছে মায়াপুরের ভিডিওটা পারলে দেখে নেবেন, তাহলে ভাড়াটা আর রুমের কোয়ালিটি কেমন সব সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো। আর এখন আছি হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে, আবার মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি রিটার্ন করার জন্য। আমার ট্রেনের টাইম হচ্ছে সন্ধ্যে 7:07। আর এটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেমু প্যাসেঞ্জার। আর ম্যাক্সিমাম যারা শিয়ালদার দিকে রিটার্ন করে তারা ম্যাক্সিমাম বিকেলের যে ট্রেনটা রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস, বিকেল 5:21 ওই ট্রেনটাতেই রিটার্ন করে। আর আমি এই ভিডিওর মধ্যে তোমাদের একেবারে জেনুইন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যতটা আমার পক্ষ থেকে সম্ভব। এমন না যে দুটো ভিউজ পাওয়ার জন্য আমি ভুল ইনফরমেশান দিয়ে তোমাদের মিসগাইড করার চেষ্টা করেছি। তাও যদি আমার অজান্তে কোনো যদি ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তার জন্য হচ্ছে আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ একটা মানুষ যে সবসময় পুরোটাই যা বলবে 100% ঠিক হবে তার কোনো মানে নেই। শুধু এইটুকুই বলবো, তোমরা যদি পাশে থেকো তাহলে এরকম ধরনের ভিডিও বানানোর যে মোটিভেশন সেটা আরও বেশি করে পাবো। যাই হোক, আর কথা বাড়াবো না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।